মাছ এবং ট্রলার ব্যবসায়ী পরিচয়ে 5 মাস আগে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়েছিল আরসা প্রধান আতাউল্লাহ। গ্রেপ্তারের পর হতবাক স্থানীয়রা। এরকম একটা মানুষ পাশে থাকছে অথচ কেউ জানে না, শুনে না। আমাদের তো আতঙ্ক লাগতেছে শূন্য। আমরা ভাবদারি নাই যে এরা এইরকম কাজ এখানে করে না করে, তো আমরা জানি না। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সুযোগ নেবে ফ্যাসিবাদীরা, বললেন তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক ভোটে জায়গা নেই মুজিববাদীদের, অভিমত নাহিদ ইসলামের। সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেপ্তার, আরেকজনকে খুঁজছে পুলিশ। জুনে 8% ঘরে নামবে মূল্যস্ফীতি, প্রাক বাজেট আলোচনায় জানালেন উপদেষ্টা। অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। গাজায় ফের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। নিরস্ত্রদের উপর বর্বর হামলার নিন্দা বাংলাদেশের। জাতীয় দলের সাথে প্রথমবারের মতো অনুশীলন করলেন হামজা চৌধুরী। দেশের ফুটবলে ফিরবে স্বর্ণযুগ, বিশ্বাস বাফুফের সভাপতি। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। মাছ এবং ট্রলার ব্যবসায়ী পরিচয়ে 5 মাস আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ। গ্রেপ্তারের পর তার পরিচয় জেনে রীতিমতো হতবাক ভবনের বাসিন্দা সহ স্থানীয়রা। কেয়ারটেকারের দাবি, ভোটার আইডি কার্ড দিতে নানানভাবে সময় ক্ষেপণ করেছিলেন আতাউল্লাহ। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার 6 নম্বর রোডের 10 তলা ভবন, পরিচিত সমিতি ভবন নামে। এই বাড়ির 8 তলার একটি ফ্ল্যাটে কয়েক মাস ধরেই বসবাস করছিলেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি। কিভাবে বাসাটি ভাড়া নিলেন আতাউল্লাহ, পরিচয় বা কি দিয়েছিলেন, এসব প্রশ্নের উত্তর জানতে ঘটনাস্থলে টিম যমুনা। কেয়ারটেকারের দাবি, 2024 সালের নভেম্বরে বাসাটি ভাড়া নেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান। পরিচয় দেন মাছ ও ট্রলার ব্যবসায়ী। প্রথমে 3 তলা, জানুয়ারিতে চলে যান 8 তলায়। ভোটার আইডি কার্ড চাইলে নানা অজুহাতে সময় ক্ষেপণ করছিলেন বলে দাবি কেয়ারটেকারের। মাছের ব্যবসা করে, আর ওই যে নেতার যেটা ধরছে লিডার কাতারে হুজুর আছে লেভেলে, হুজুর এটা আর হে শাসা হয় না কি আর্মির চাকরি করে। কথা হয় পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে। তারা জানালেন বাসাটিতে আরও কয়েকজন থাকলেও চেহারা দেখেননি কেউ। তবে মাঝে মধ্যে দেখা মিলত আতাউল্লাহর। তবে পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত সবাই। ভয় লাগতেছে যে এরকম একটা মানুষ পাশে থাকছে অথচ কেউ জানে না, শুনে না। আমরা পাশে রয়েছি। আমরা কখনো দেখতাম না যে এই রুমটাতে কখনো ওপেন থাকতো। হ্যাঁ, জানতাম এখানে বাচ্চা কাচ্চা আছে সবাই, কিন্তু আমরা কখনো দেখি নাই যে এখানে, মানে আজ পর্যন্ত আমরা কখনো চেহারা দেখি নাই। অবাক হয়েছেন আবাসিক এলাকার বাসিন্দারাও। তারা জানালেন এলাকার মসজিদে নামাজ পড়তে আসতেন আরসা প্রধান, তবে কেউ টের পাননি এত বড় দুর্ধর্ষ সন্ত্রাসী তিনি। সাধারণ মুসল্লির মতন যদি আইসে নামাজ পড়ে, সবাই তো মনে করে ভালো মানুষ, সবার সাথে সবাই মিশে। আসলে আমরা ভাবদারি নাই যে এরা এইরকম কাজ এখানে করে না করে, তো আমরা জানি না। আমাদের তো আতঙ্ক লাগতেছে শূন্য। স্থানীয় বেশ কয়েকজনের মালিকানাধীন ভবনটি। 8 তলার ওই ফ্ল্যাটের মালিক ইতালি প্রবাসী হালিম। দেখভাল করতেন তার বন্ধু খোরশেদ। যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। গত 17 মার্চ আরসা প্রধান সহ 6 জনকে সেখান থেকে গ্রেফতার করে র্যাব। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে পরাজিত অপশক্তি আবারও গণতন্ত্রের কবর রচনা করবে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এতে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়বে দেশ। বিএনপির আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেয় জামায়াত, গণতন্ত্র মঞ্চ, নাগরিক পার্টি সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অংশ নেন বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল, নাগরিক পার্টিও ছিল, সিপিবি সহ বাম ঘরানার কয়েকটি দল। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ঘনিষ্ঠ কোনো দলকে। সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর নেতারা গুরুত্ব দেন জাতীয় ঐক্য সমুন্নত রাখতে। বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য মুজিববাদের প্রয়োজন নেই। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আর বিএনপি মহাসচিব বলেন, জাতির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংস্কার করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষের জাতির ইতিহাস, তার কৃষ্টি, তার ঐতিহ্য, তার ৭১ মুক্তিযুদ্ধ, সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে এগোতে পারি। যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের গণতন্ত্রের সংকটে পড়বে দেশ। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। বিএনপির শীর্ষ নেতা বলেন, নারীদের নিরাপত্তাহীনতায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান প্রশাসন স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম কিনা তা যাচাই করতেই আগে স্থানীয় সরকার নির্বাচন দরকার, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত এক গণ ইফতার মাহফিলে অংশ নেন তিনি। বলেন, বর্তমানে অনেকেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যারাই এরকম করতে চায় তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। হাসনাত আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে এই বর্তমান প্রশাসন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা যাচাই করা যাবে, তাই আগে স্থানীয় সরকার নির্বাচন করার আহ্বান জানান তিনি। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত, এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের মেয়েকে পটুয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। বুধবার সন্ধ্যায় ভিকটিম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে আসামি সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে একই গ্রামের সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি ভুক্তভোগীকে একটি বাগানে তুলে নিয়ে পালাক্রমে নির্যাতন চালায়। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি। তার মেডিকেল রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর বাবা 19 জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি নিশ্চিত করে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, অভিযুক্ত বাকিদের ধরতেও সোচ্চার প্রশাসন। আশ্বস্ত করেন, এরই মধ্যে ভুক্তভোগীর যথাযথ চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এদিকে রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। সুস্থ আছে শিশুটি। অন্যদিকে অভিযুক্ত গণপিটুনির শিকার কিশোরের অবস্থাও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। মঙ্গলবার রাতে গণপিটুনির শিকার 15 বছর বয়সী কিশোর রবিউল। তার বিরুদ্ধে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকা ঘেরাও করে এলাকাবাসী। রবিউলকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক জানান মেয়েটির শারীরিক অবস্থা ভালো। মেয়ে ভালো আছে, মেয়ের সমস্যা নেই। ছোট বাচ্চাটা, ছেলেটা তো ছোট, বেশি বড় না, 15 বছর বয়স। এদিকে গুরুতর আহত কিশোরের দাবি সন্দেহের বশেই গণপিটুনি হয়েছে তাকে। চিকিৎসক জানান শঙ্কামুক্ত না হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার। সে কিভাবে শঙ্কামুক্ত? শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। আমি পালা যেতাম, আমি তো অন্যায় করছি না, এর লেগে আমি সাবাস কইরা আমি আমার বাসার থাকছি। এর লেগে আমি সাবাস কইরা আমি আমার বাসার থাকছি, কোনো অন্যায় করছি না। এটা যদি আপনি ভুল বুঝেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যদি আপনি ভুল বুঝেন, বুঝতে চান, আল্লাহ তো দেখতেছে উচিতে। রবিউলের স্বজনদের অভিযোগ, মেয়েটির পরিবারের সাথে পূর্বশত্রুতার জের ধরে রবিউলকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা ছোট থেকে বড় করছি, মা বাহে মা খালি জন্ম দিয়েছে, বাহে মরে গেছে 3টা পর্যন্ত। আমার বাবা অন্যায় করতো না গো, আমার ইমন বাবা না গো। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। থানার ওসি জানান সব বিষয় আমলে নিয়ে তদন্ত চলছে। মামলা তো দুটা, ভিক্টিমের বাবা ধর্ষণ মামলা করছে একজনের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা ওই পুলিশ আসল কেস যেটা ভিক্টিমের বাবার মামলায় ওই ধর্ষক দেখানো হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় করা আরও একটি মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী জুনে 8% নেমে আসবে সূচক। মন্দাবস্থার কারণে এখন প্রবৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে কম। গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা জানালেন, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে চায় সরকার। বাড়বে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভাতার পরিমাণ। অর্থনৈতিক সংস্কার উদ্যোগগুলো বাজেটে স্পষ্ট হবে, পরবর্তী সরকার তা ছুঁড়ে দিতে পারবে না। প্রস্তাবে সম্পাদকরা বলেন, প্রতি বছরই বড় হচ্ছে বাজেট, তবে দুর্নীতির কারণে মিলছে না সুফল। দীর্ঘ সময় ধরে 2 অঙ্কের ঘরে মূল্যস্ফীতির হার, আয়ের সিংহভাগ অর্থ খেয়ে ফেলছে মূল্যস্ফীতি। দুপুরে সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে 2025-26 অর্থবছরের বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা গুরুত্ব পায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বিস্তার, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি প্রসঙ্গ। বলা হয় প্রতি বছর বড় হচ্ছে বাজেট, বরাদ্দ বাড়ছে, কিন্তু বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা জরুরি। পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, আপনার হাতে সেই সুযোগ এসেছে। আপনি হয়তো যেখানে সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে, মানে আদতে আমাদের বাজেটের বড় অংশ ক্ষয় হয়ে যায় দুর্নীতি জড়িত বা সিস্টেম লস। এই আমাদের যে সিস্টেম লস, সেই সিস্টেম লসটাকে কিভাবে কমানো যায় সেইটা হওয়া উচিত অগ্রাধিকার। ধ্বংসস্তূপ থেকে আপনি ফিনিক্স পাখির মতো দেশকে জাগাতে হবে। তো যাই হোক, এই জন্য আপনার এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি সফল হন, আপনার সহকর্মীরা সফল হন, এই কামনা করি। কর্মসংস্থান বৃদ্ধির দাবি তুলে বলা হয়, বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিতে হবে। প্রস্তাব করা হয় মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর। বাজেট বক্তৃতা এবং উপস্থাপনে ভিন্নতা আনতেও দেওয়া হয় পরামর্শ। সরকারের মাথাবাড়ি প্রশাসনের দরকার নেই, সরকারের কাজ হবে বেসরকারি কাজ যাতে সম্প্রসারিত হয়, বেসরকারি কর্মসংস্থান, মূল কর্মসংস্থান সৃষ্টি করবে, অর্থনীতির মূল নিয়ম কিভাবে বেসরকারি কাজ। অনেক টাকা খরচ করে এই অনুষ্ঠান তৈরি করতে হয়, প্রচার করতে হয়। আমাদের আজ একমাত্র উৎস হচ্ছে আলাদা বিজ্ঞাপন। তাহলে আমরা কি করতে পারি? আমি জানি না ওইখান থেকে সরকার কোনো অর্থ পায় কিনা বা কীভাবে কী পরিমাণ অর্থ পায়। যেমন বাংলাদেশে বলা হয়েছে প্রায় 1 থেকে 1.5 কেবল অপারেটর আছে, তাদের কাছ থেকে আপনারা কোনো ভ্যাট বা কোনো অর্থ পান কিনা জানি না।
আমরা পাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেবার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। জানান গতানুগতিক বাজেট এবার হবে না, দৃষ্টান্ত রেখে যেতে চায় সরকার। মূল্যস্ফীতি কমাতো, সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, সেটা প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে। উপদেষ্টা জানান আগামী বাজেটে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভাতার পরিমাণ বাড়বে। নিজেদের স্বার্থেই দরকার এলডিসি উত্তরণ। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বাড়বে। ব্যাংক খাত এবং এনবিআরে সংস্কার উদ্যোগ শুরু করেছে সরকার, দীর্ঘমেয়াদে মিলবে সুফল। সামাজিক বৈষম্য দিন দিন বাড়ছে, তাই না? রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি ইস্যুতে এবার নিজের পক্ষে সাফাই গাইলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ রাশিয়া পরমাণু চুক্তির জন্য তার মস্কো সফরকে স্বাভাবিক বলেই আখ্যা দেন তিনি। অন্যদিকে আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেয়াকে দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি বলেও আখ্যা দিয়েছেন। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ অস্বীকার করে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠান টিউলিপ, যা প্রচার করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এতে বলা হয় পরমাণু চুক্তির সময় রাশিয়া সফরের বিষয়টি স্বীকার করেন তিনি। চিঠিতে বলা হয় সরকার প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো অস্বাভাবিক কিছু ছিল না। এর আগে জালিয়াতির মাধ্যমে বোন আজমিনা সিদ্দিকীকে গুলশানে একটি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি। পুলিশ প্রশাসনকে ঢালাওভাবে স্বৈরাচারের দোষর আখ্যা এবং মামলা মোকদ্দমা দিয়ে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান GM কাদের। বুধবার মিরপুরের কাফরুলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে কথা বলেন তিনি। এ সময় ইফতার মাহফিলে হামলা করে একদল জনতা। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে GM কাদের বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের দ্রুত বিদায় নেয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। বিকেল 5:15টার দিকে ইফতার অনুষ্ঠানে কিছু লোকজন হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের ধাওয়া করে। পরে ইফতার করেন নেতাকর্মীরা। বিশাল ধরনের একটা অরাজকতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবনতি আমাদের জীবনের দশায় আমরা কোনোদিন দেখি নাই, কেউই দেখে না। এইভাবে কোনো দেশ চলতে পারে না। নেতা কর্মীদেরকে আহত করেছে, আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং যারা করেছে আল্লাহ একটা বিচার করবে, আমরা এই বিচার আল্লাহর কাছে দিতে চাই। পুলিশদের বিভিন্ন সমস্যা সমাধানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সাথে এক আলোচনা সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে অপেক্ষাকৃত কম দক্ষ পুলিশদের কর্মদক্ষতা বাড়াতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশের প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আলোচনায় ডক্টর ইউনূস তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশদের জন্য কিছু বিষয়ে দ্রুত ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেন। এতে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়। তাদের জন্য নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। আইনজীবীদের রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট না হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, মানব জীবনের অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে বিচার ব্যবস্থা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার ব্যবস্থার ন্যায় বিচার নির্বাসনে সুষ্ঠু বিচার নিশ্চিত হলে দেশ এবং দেশের নাগরিকরা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারত বলেও জানান তিনি। কোরআনের আইনের ভিত্তিতে মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। কোরআনের আইন বাস্তবায়ন হলেই সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সুবিচার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না, সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। ময়মনসিংহে ইফতার মাহফিল কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। বুধবার বিকেলে নান্দাইল পৌর এলাকায় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ মাঠ এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পুলিশ জানিয়েছে, বিকেলে ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এদিকে একই স্থানে পাল্টা অনুষ্ঠানের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। এ নিয়ে দুপুরের পর থেকেই নতুন বাজার এলাকায় দুই পক্ষ অবস্থান নেয়। বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আহত হয় 10 জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ভোলায় বেড়িবাঁধের জিও বস্তার কাজ করাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে এক ছাত্রদল নেতা মারা গেছেন। বুধবার রাতে রাজধানী আনার পথে মারা যান তিনি। মনপুরার দক্ষিণ সাকচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ রাশেদ। স্থানীয়রা জানায়, নুরুদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজ করা নিয়ে স্থানীয় প্রভাবশালী সোহাগ বদ্দার এবং গিয়াসউদ্দিন মিজির সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় রাশেদ সহ দুপক্ষের অন্তত 8 জন আহত হয়। রাশেদ সোহাগ বদ্দারের সমর্থক বলে জানিয়েছে স্থানীয়রা। গাইবান্ধার ফুলছড়িতে ভিজিএফের চাল বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ইউপি সচিব সহ কয়েকজন। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে সমাজসেবা কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তার উপস্থিতিতে বরাদ্দকৃত চাল টোকেন অনুযায়ী বিতরণ করতে থাকেন সংশ্লিষ্টরা। দুপুরে চাল বিতরণের শেষ পর্যায়ে কিছু লোকজন বিতরণের স্থল চালের গুদামের সামনে উত্তেজনা সৃষ্টি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের সাথে গুদামে অতর্কিত প্রবেশ করে চালের বস্তা লুট করে। তাতে বাধা দেয়া ইউপি সচিব নূর আলম সহ বেশ কয়েকজন মারধরের শিকার হন। ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নবীনগর থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে এক স্কুলের ছাদে নিয়ে শিশুটিকে নির্যাতনের চেষ্টা চালায় আব্দুল খালেক নামের ওই যুবক। পরদিন বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে যশোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক কিশোরকে কয়েক দফা কোতোয়ালি থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ জানায়, হেফাজতে থাকা অবস্থাতেই অভিযুক্তকে মারধর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার শিকার হয় এক কনস্টেবল। জানা যায়, প্রতিবেশী 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এই কিশোরের বাড়ি ঘেরাও করে স্থানীয়রা। এ সময় অভিযুক্তের পরিবারের সাথে তাদের কয়েক দফা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করলে তাকে থানা থেকে ছিনিয়ে নিতে কয়েক দফা চেষ্টা করে বিক্ষুব্ধরা। একটা শিশু বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছে, তখন আমি ঘটনাস্থলে আমার পুলিশ পাঠাই। পরবর্তীতে তাদেরকে নিয়ে আসে, ভুক্তভোগীদেরকে নিয়ে আসে এবং সাথে ছাত্রদের সহযোগিতায় অভিযুক্তকেও নিয়ে আসা হয়। ভুক্তভোগীরা একটা এজাহার দাখিল করেছে। চিকিৎসা সহযোগিতা বাড়াতে আগামী মাসেই চীনের সাথে বেশ কিছু সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে 19 থেকে 21 এপ্রিল ঢাকা সফর করবে একটি ডেলিগেশন টিম। সেই সময় সই হবে স্মারক, জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজমুল ইসলাম। সম্প্রতি রোগী এবং স্বজন সহ 31 জনের একটি দলকে বিনামূল্যে কুনমিং প্রদেশ নিয়ে গেছে চীন। উদ্দেশ্য, চিকিৎসা ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি, খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ করবে দু দেশের নীতি নির্ধারকরা। চীন থেকে ফিরে আহমেদ রেজার প্রতিবেদন। পাবনার রিপন মিয়ার ছেলে ইয়ামিন, 8 বছর বয়সী শিশুটির হৃদরোগের জটিলতা। রাজধানীর বেশ কিছু হাসপাতালে চিকিৎসা করালেও মেলেনি সমাধান। ফার্নিচারের দোকানে কাজ করা ইয়ামিনের বাবা যখন ঘোর অমানিসায়, তখন ত্রাতা হয়ে এলো বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। চিকিৎসার নতুন সমীকরণ খুঁজতে শিশু ইয়ামিনের দায়িত্ব নেয় দূতাবাস কর্তৃপক্ষ। নেওয়া হয় চীনের কুনমিংয়ে অবস্থিত হৃদরোগের জন্য বিশেষায়িত ফুওয়াই ইউনান হাসপাতালে। সেখানেই চলছে শিশুটির নিবিড় চিকিৎসা। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা তাদের সেবা যেভাবে দেখতেছি, আশা করি আমাদের বাচ্চা এখান থেকে আমরা সুস্থ নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইয়ামিনের মতো কিশোরগঞ্জের সাজিদও হার্টের সমস্যা নিয়ে চীনা দূতাবাসের সহায়তায় এসেছে এই হাসপাতালে। ইকো করতেছে, ইসিজি। আমার বাচ্চা অসুস্থ, ওর নাম পার্থ দাস, ওর হার্টের সমস্যা। কুনমিং প্রদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে ফুওয়াই ইউনান হাসপাতাল চাইনিজ একাডেমিক অব মেডিকেল সায়েন্সে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বেছে নেওয়া হয়েছে। এছাড়া দি ফার্স্ট পিপলস হাসপাতাল অব ইউনান প্রভিন্স, দি ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি সহ 4টি হাসপাতালে দেয়া হবে বাংলাদেশিদের বিশেষ স্বাস্থ্যসেবা।
ফিলিপাইন থেকে আমি এখানে এসেছি। আমার বাচ্চার হৃদরোগের সমস্যা নিয়ে আমি চিন্তিত ছিলাম। এখানকার চিকিৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন আমার সন্তানের চিকিৎসা হবে। আমি এখন পর্যন্ত উন্নতি দেখছি, খরচও সহনীয়। এখানকার চিকিৎসকরাও সেবা সহায়তা প্রদানে নিবেদিত প্রাণ। রোগীদের সাথে আন্তরিকতা প্রদর্শনেও এগিয়ে তারা। এখানে ইয়ামিন ও সাজিদের মতো অনেক শিশুই জটিল রোগের চিকিৎসা নিতে আসে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের সমস্যাগুলো নিরূপণ করে ব্যবস্থা নিতে। কম খরচে সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের সুনাম রয়েছে। বাংলাদেশিরা এখানে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সুচিকিৎসা নিশ্চিতে। আপনাদের দ্বিধাহীনভাবে আশ্বস্ত করতে চাই, চীনের যে কয়েকটা ভালো হাসপাতাল আছে তার মধ্যে এটি অন্যতম। এখানে আমরা যারা চিকিৎসা দেই তাদের প্রাণান্ত চেষ্টা থাকে রোগীর স্বস্তি নিশ্চিত করা। জটিল চিকিৎসা সহজ করার চেষ্টা থেকে পিছুপা হই না আমরা। শিশুদের হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা মেনে চলি। সম্প্রতি বাংলাদেশ থেকে 14 রোগী, তাদের স্বজন, চিকিৎসক, এজেন্সির সদস্য সহ 31 জন পৌঁছেছেন চীনে। যাতায়াত, চিকিৎসা খরচ, ভাষা, খাদ্য নিয়ে অনেকেই ছিলেন শঙ্কায়, যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা ও ভাষা সহায়তায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগানো হবে বলে জানান নীতি নির্ধারকরা। এপ্রিলের 19 থেকে 21 এতে গভর্নর যাবেন বাংলাদেশের ভিজিটে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে। সেই সময় উনি কিন্তু ডক্টরকে নিয়ে যাবেন, তারা ওখানে সেমিনার করবেন এবং তখন বাংলাদেশের হসপিটালদের সাথে কুনমিংয়ের হসপিটালের যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ কিছু এমইউ হবে। খরচ কমানো গেলে বাংলাদেশিদের চিকিৎসার জন্য নতুন আরও একটি ক্ষেত্র তৈরি হবে, এমনটাও বলছেন কেউ কেউ। চীনের ইউনান প্রভিন্সের ফুয়াই ইউনান হাসপাতালটি বিশেষায়িতভাবে নানানভাবে তাৎপর্যপূর্ণ এবং সেখানেই বাংলাদেশিদের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে চীন সরকার। এবং বলা হচ্ছে যদি খরচ সহায়ক হয় বাংলাদেশিদের জন্য, তাহলে এই হাসপাতালটি হতে পারে বাংলাদেশিদের চিকিৎসার জন্য অন্যতম একটি স্থান। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুনমিং, ইউনান প্রভিন্স। ময়মনসিংহে 3টি নকল স্যালাইন এবং ট্যাং তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার। বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ফুলপুর উপজেলার আনোয়ারখিল এবং গোদারিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ স্যালাইন, ট্যাং এবং ভেজাল পানীয় তৈরির উপকরণ জব্দ করা হয়। এই ঘটনায় একটি কারখানা মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে কারখানাগুলো সিলগালা করা হয়। পরে জব্দকৃত ভেজাল পণ্যগুলো ধ্বংস করা হয়। দিনাজপুরে রাজবাড়ী দেবোত্তর এস্টেট এলাকায় নতুন করে বাসন্তী পূজার অনুমতি না দেয়ায় দেখা দিয়েছে উত্তেজনা। স্থানীয়রা জানায় রাজবাড়ী দেবোত্তর এস্টেটের পতিত জমিতে মাসব্যাপী কীর্তন করে আসছে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। এই জমি ট্রাস্টি জেলা প্রশাসনের কাছে বাসন্তী পূজা আয়োজনের জন্য আবেদনও করেন, তবে এস্টেট এজেন্ট রণজিৎ কুমার সিং এবং জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি। তাদের দাবি দেবোত্তর এস্টেটে গুঞ্জাবাড়ি দুর্গা মন্দিরে জাঁকজমকভাবে পূজা হয়ে থাকে, তাই অল্প দূরত্বে আলাদা করে অন্য পূজার প্রয়োজন নেই। অন্যদিকে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের একাংশের অভিযোগ দেবোত্তর জমি ধরে রাখতে অস্থায়ী প্যান্ডেল ভেঙে দিয়েছে এস্টেট এজেন্টরা। এজেন্ট মহোদয়ের একটা অভিযোগ এই ধরনের যে আমরা এলাকাবাসী এই জায়গাটা দখল করে নেব, এইখানে দিনরাত নেশার আড্ডা বসতো, এটা আমরা দূর করছি, এটা ওনার ভালো লাগে নাই। আমরা রঞ্জিত সিং এর পদত্যাগ অবশ্যই চাই, কারণ শুধু এই জায়গা না, উনি সব জায়গায় দুর্নীতি এবং চক্রান্ত করছে। বলছে যে আপনারা দুর্গা মণ্ডপের পাশের দুর্গা মন্দির আছে, এখানে করেন, ওটা আমাদের জায়গা। আমাদের প্রার্থী জেলা প্রশাসন ওটার কোনো অনুমতি ছাড়া এখানে তারা প্যানেল করছে এবং এই প্যানেলটা পরে এডিসি দিয়ে উনি ওইটা প্যানেলটা ভেঙে দিচ্ছেন। জানাবো প্রবাসের কিছু খবর। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মানামা গালফ গেট হোটেলে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। গেস্ট অব অনার ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের পৃষ্ঠপোষক মোহাম্মদ মুইজ চৌধুরী। ইফতারের আগে বাহরাইন প্রবাসী সহ দেশ বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। এখানে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ স্কুল, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। এখানে অনেক কষ্ট, অনেক মেধা দিয়েছেন আমার সংগঠনের সবাই এবং বাহরাইনের যত সংগঠনের লোকজন এসেছিলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিভিন্ন দেশে নিয়মিতই হয়ে চলেছে আরও নানান রকম ইফতার মাহফিল, বিপুল উৎসাহ উদ্দীপন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কানাডায় অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি অব কুইবেকের ইফতার মাহফিল। মন্ট্রিল শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজন করা হয় শহরের অন্যতম বৃহৎ সংগঠনের অনুষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সহ বহু প্রবাসী বাংলাদেশি। ইফতারের পূর্বে কানাডা প্রবাসী সহ সকল বাংলাদেশিদের কল্যাণে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। নোয়াখালী অ্যাসোসিয়েশন ফ্রান্সের ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের বটতলা রেস্টুরেন্টে হয় আয়োজন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন এবং মেহেদি রনি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য বিসিএফ সভাপতি এমডি নূর। ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইখলাস হক। এ সময় উপস্থিত ছিলেন বহু প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের আরেকটি ইফতার মাহফিল। এর আয়োজন ছিল গহরপুর অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স। সোমবার শহরটির এক রেস্তোরাঁয় হয় এই অনুষ্ঠান। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ফয়জুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অয়েস আহমেদ এবং আজিজুর রহমান। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সম্পাদক গুলজার খান। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখরুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খান আনোয়ার, কাব্য কামরুল, মোহাম্মদ লায়েক আহমেদ, মইনুল ইসলাম সহ আরও অনেকে। দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ। অন্যদিকে ইতালির পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমতুল্লাহ শিকদার এবং সদস্য সচিব নূর হোসেন জমির স্বাক্ষরিত প্যাডে 21 জনের নাম ঘোষণা করা হয়। নবগঠিত পাদোভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ কামরুল হাসান সজল এবং সদস্য সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার মুন্না। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছে দেলোয়ার হোসেন সর্দারকে। আর যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, ওবায়দুল মোল্লা, কবির হোসেন, রাশেদ রানা সহ আরও অনেকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন সাইফুল ইসলাম সাগর, জাভেদ হোসেন ভুঁইয়া, তারিক হাসান, সালাউদ্দিন, সালেহ আহমেদ সহ আরও অনেকেই। পবিত্র রমজান মাসে দেশীয় ইফতারের স্বাদ নিতে বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় করছেন কুয়েতের প্রবাসীরা। এই উপলক্ষে দেশটির হোটেল রেস্টুরেন্টগুলোতেও নেওয়া হয়েছে নানান আয়োজন। প্রবাসীদের পাশাপাশি স্থানীয় এবং অন্যান্য দেশের নাগরিকও আগ্রহী ছিল বাংলাদেশি ইফতারের জন্য। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। দেশ ও পরিবার থেকে দূরে থাকার কষ্ট রমজান মাসে আরও ব্যাপক হয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ইফতারে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনির মতো নানা খাবার খেতে ব্যাকুল থাকে তাদের মন। এই ব্যাকুলতাকে কিছুটা হলেও শান্ত করছে কুয়েতের বাংলাদেশি রেস্তোরাঁগুলো। সারা বছর নানা দেশি খাবার বিক্রি করলেও রমজান ঘিরে তাদের থাকে বিশেষ আয়োজন। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপের সাথে সাথে তারা বিক্রি করছেন চিকেন বিরিয়ানি, চিকেন মাসালা, চিকেন ললিপপ সহ মুখরোচক নানা খাবার। বাংলাদেশি যত ভাই আছে, যত আত্মীয় স্বজন আছে, সবাই বাংলাদেশি খাবার পছন্দ করে। বাংলাদেশি খাবার তৈরি করছি। আমাদের বাঙালি, ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কান, পাকিস্তানি খাদ্য আছে, সবই আমাদের এখানে প্রেজেন্ট আছে। বাংলাদেশিরা যারা আছে তারা যে খাওয়াগুলো পছন্দ করে, ওই খাওয়াগুলো নিয়েই আমরা মোটামুটি একটা ভালো আয়োজন হয় আমাদের এখানে। তার সাথে যেহেতু আমরা আরবি দেশে আছি, বিভিন্ন দেশের আছি, লোক আছে এখানে, তাদের সবার কথা চিন্তা করেও আমাদেরকে ইফতারিটা তৈরি করতে হয়। দেশীয় নানা খাবারের স্বাদ পেতে এসব রেস্তোরাঁয় প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দেশি ও বিদেশি ক্রেতা। সুস্বাদু এসব খাবার পেয়ে খুবই খুশি তারা। আমাদের জন্য মোটামুটি পেঁয়াজ, বুট এবং বেগুনি থেকে শুরু করি, পাশাপাশি জিলাপি এবং শাহী হালিম সহ অত্যাধুনিক ইফতারগুলো আমাদের জন্য, বাংলাদেশের যে ইফতারগুলো প্রচলন সেগুলো আমাদের জন্য আয়োজন করে আমরা নিয়ে মোটামুটি আমরা ইফতার করতে পারি। পাশাপাশি 2টি হোটেলে আছে, বাংলাদেশি সব খাবারই পাওয়া যায়। পাশাপাশি আমরা বাংলাদেশি বিরিয়ানি, হালিম এগুলোও পাওয়া যায়। শুধু বাংলাদেশি নয়, কুয়েতে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরাও আগ্রহী বাংলাদেশি এসব খাবার নিয়ে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 15 বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা বিভাগ। মঙ্গলবার এক বিবৃতিতে AKPS জানিয়েছে 15 জনের দলটি বিমানবন্দরে ক্রিকেট পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র দেখিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে চেয়েছিল। তবে তদন্তে প্রমাণিত হয়েছে আমন্ত্রণপত্রটি ভুয়া ছিল এবং এ ধরনের কোনো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল না। সেই সাথে খেলোয়াড় হিসেবে 15 জনের কেউই সঠিক তথ্য দিতে পারেনি। ধারণা করা হচ্ছে তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের জন্য একটা সিন্ডিকেটের অংশ ছিল। আইন অনুযায়ী তাদের সকলের বিরুদ্ধে নট টু ল্যান্ড NTL ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওমানে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের ইফতার এবং দোয়া মাহফিল। আয়োজনে ছিল মোস্তফা সুলতান এক্সচেঞ্জ কোম্পানি। সোমবার দেশটির রাজধানী মাস্কাটের একটি রেস্তোরাঁয় হয়ে যায় এই আয়োজন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ব্যাংক ওমানের কান্ট্রি কোঅর্ডিনেটর AHM তোফায়েল। প্রধান অতিথি ছিলেন মোস্তফা সুলতান এক্সচেঞ্জের ব্যবস্থাপক হারি ভাস্কর। এছাড়াও ছিলেন গফরান খান, রাজেশ সিরাজুল হক, কাজী এমদাদুল হোসেন সহ বহু প্রবাসী বাংলাদেশি। বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সবাইকে উদ্বুদ্ধ করেন বক্তারা। সৌদি আরবের রিয়াদ মহানগর নাসিম শাখা বিএনপির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা মাইনুর। সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক জিয়াউল হক মিয়াজি। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর বিএনপির সভাপতি বশির আহমেদ সরকার। সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম ছিলেন এই মহানগর বিএনপির। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রাজ্জাক গাজী, জাকির হোসেন, তফাদার, মনোয়ার হোসেন এবং আব্দুর রহিম পাটোয়ারি সহ অনেকে। ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের ইফতার এবং দোয়া মাহফিল। আয়োজনে ছিল কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতালোনিয়া। শহরের শাহজালাল জামে মসজিদে হয় আয়োজন। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল মুক্তাদির মুক্তি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নেতা সহ উপস্থিত বার্সেলোনার স্থানীয় সামাজিক, রাজনৈতিক এবং সাংবাদিক নেতারাও। গাজায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। নিয়ন্ত্রণ নিয়েছে নেতজারিম করিডরেরও। বুধবার গাজার মধ্যে এবং দক্ষিণাঞ্চলের সেনাদের টহল দেওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল। IDF এর বিবৃতি অনুযায়ী সীমিত পরিসরে গাজায় শুরু হয়েছে স্থল অভিযান। নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে নেতজারিম করিডরে। গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ঘুমন্ত গাজাবাসীর উপর নজিরবিহীন হামলা চালায় তেল আবিব। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নতুন হামলায় মৃত্যু হয়েছে 436 ফিলিস্তিনির, যার মাঝে রয়েছে শতাধিক শিশু। এদিকে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা এবং উদ্বেগ জানায়। বিবৃতিতে বলা হয়, গাজায় আগ্রাসনের নিরীহ শিশু এবং নারীদের ব্যাপক প্রাণহানি ঘটছে। সংকটাপন্ন অঞ্চলে মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবহেলার বহিঃপ্রকাশ। অবিলম্বে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গাজায় ফের ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে পার্কের মোড় এবং আবু সাইদ চত্বর ঘুরে এসে আবারও প্রধান ফটকে শেষ হয় মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বলেন, চুক্তি ভঙ্গ করে ইসরায়েল গাজায় হামলা করে আবারও প্রমাণ করেছে তারা যুদ্ধাপরাধী। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই প্রতিবাদ সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই প্রতিবাদ সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। পরে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে লক্ষ্মীপুরেও। বুধবার রাতে শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কার্যক্রম। এ সময় ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদও জানান তারা। শেষ করব খেলার খবর ফুটবল দিয়ে। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। ভারত বধের জন্য প্রস্তুত করেছেন নিজেকে। অনুশীলন পর্যবেক্ষণ করেছেন বাফুফে সভাপতি তাওবিত আউয়াল। বাংলাদেশের ফুটবলে ফিরে আসবে স্বর্ণযুগ, এমনটাই বিশ্বাস তার। ইউরোপে খেলা ফুটবলার হামজা চৌধুরীর আগমনে এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বাফুফে বসের। শিকড় থেকে এবার শেকড়ের টানে হামজা চৌধুরী। প্রথমবারের মতো নিজ দেশের হয়ে অনুশীলন করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা। বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই তারকা ফুটবলার। যে স্বপ্নের বীজ বুনেছিল লাল সবুজের ফুটবল ভক্তরা, তা রূপ নিল বাস্তবে। বাংলাদেশের অনুশীলনে সবার নজর ছিল হামজার দিকেই। পুরো দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এই পোস্টার বয়। শুরুতে হালকা স্ট্রেচিং, এরপর সবার সঙ্গে করেছেন রানিং। বাংলাদেশে আসার পর থেকে ব্যস্ত সময় কাটালেও বল পায়ে বেশ প্রাণবন্ত দেখা গিয়েছে হামজাকে। চিরচারিত পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডেই ঘাম জড়িয়েছেন সে ফিল্ডে খেলা এই ফুটবলার। নতুন এক অধ্যায় যুক্ত হলো বাংলাদেশের পাণ্ডুলিপিতে। অনুশীলন দেখতে ভিড় জমায় ভক্তরা। হামজা যোগ দেয় ভারতে উড়াল দেওয়ার আগে পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করে কোচ হেভিয়ার ক্যাব্রেরা।
মূলত ডিফেন্সিভ মিডফিল্ড দিয়ে ক্যারিয়ার শুরু। 2017 সালে লেস্টারের হয়ে প্রথম নামা হামজার। কখনো কখনো খেলেছেন সেন্ট্রাল মিডে, বর্তমানে সামলাচ্ছেন রাইট ব্যাক। লং পাসের অ্যাকুরেসির বিবেচনায় রাইট ব্যাক পজিশনে অনেকটাই পিছিয়ে থাকবেন হামজা। লেস্টার সিটিতেও এই পজিশনে মানিয়ে নিতে হিমশিম খেতে হয়েছে এই ফুটবলারকে। তবে বল ডিস্ট্রিবিউশনে হামজার জুড়ি নেই। মাঠের নিয়ন্ত্রণ, ফাইনাল থার্ডে বল পৌঁছানো থেকে শুরু করে থ্রুপাস হামজার খেলার বড় শক্তি। সাফল্যের হার বিবেচনায় 61% ট্যাকেল এবং 63% গ্রাউন্ড ডুয়েল আর 47% এরিয়াল ডুয়েল জিতেছেন হামজা। রক্ষণে ভুগতে থাকা বাংলাদেশের জন্য হামজা যে ট্রাম্প কার্ড সেটা আর বলার অপেক্ষা রাখে না। হামজার আগমনে ফুটবলের স্বর্ণযুগের স্বপ্ন বুনছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। আই গেস একটা আশা ছিল অনেকদিন ধরে যে ফুটবল মহলে একটা উল্লাস জয়াস হাহাকারি সৃষ্টি করা। আমার মনে হচ্ছে আমরা সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। ভারতে উড়াল দেওয়ার আগে বাংলাদেশের মাটিতে এদিন পুরো দলকে একসাথে পরখ করে দেখার শেষ সুযোগ কাজে লাগিয়েছেন ক্যাবরেরা। বিগত কয়েক বছর ধরে এই দিনটার অপেক্ষাতেই ছিল বাংলাদেশের ফুটবল ভক্তরা, যার পূর্ণতা পেল 2025-এ। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলারদের চোখে মুখে ফুটে উঠেছে নতুন এক সম্ভাবনার স্বপ্ন। অনেকেই যেখানে বাংলাদেশ ফুটবলের শেষ দেখছিলেন, সেখান থেকেই নতুন শুরুর গল্প লিখছেন লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। হামজা চৌধুরী এবং বাংলাদেশ ফুটবলের জন্য শুভকামনা। এর সাথে শেষ করছি যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।